নমস্কার বন্ধুগণ, আমি নিশায়ন আর আপনাদের আবার স্বাগত হরেক বিষয়ে শিক্ষামূলক চ্যানেল হরেক রকম ভাই। আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আইডিয়াগুলো, সেগুলো আপনি মধ্যবিত্তই হন বা গরিব হন, একটু বুঝে চললে আপনি ধনী হবেনই। আর টাকা বাড়ছে দেখে আনন্দে ভেসে না গেলে বুঝে শুনে ইনভেস্টমেন্ট ঠিক মতো নিয়ন্ত্রণ করলে আপনিও কোটিপতি হয়ে যাবেন। একটা অনুরোধ করব যে আপনি ভারত বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন বা অন্য কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সব কমেন্টের উত্তর দিই। আমাদের ব্লগ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। ট্রেন জার্নি ব্লগ আর ট্রাভেল ব্লগ ভালো লাগলে ওই চ্যানেল ঘুরে আসার অনুরোধ রইল। এবার মূল বিষয়ে আসি। আপনাদের অনেকের হাতে কিছু না কিছু টাকা রয়েছে। আপনি এখন নিশ্চয়ই চিন্তা করছেন যে কিভাবে টাকাটা ইনভেস্ট করলে আপনার ভবিষ্যৎটা সুরক্ষিত হবে। আপনাদের কারো কারো হাতে 5 থেকে 10 লাখ টাকা রয়েছে, কারো হাতে 1 থেকে 2 লাখ টাকা রয়েছে, আবার কারো হাতে 10,000 টাকা বা 20,000 টাকা, ধরে নিলেন যে 50,000 টাকা মতন রয়েছে। আমি এই ভিডিওতে আপনাদেরকে সেরা কিছু অপশন শেয়ার করব যেখানে আপনারা চাইলে টাকা ইনভেস্ট করতে পারেন। নিদেনপক্ষে যার কাছে মাত্র 10,000 টাকা বা 20,000 টাকা রয়েছে সেই ব্যক্তিও কীভাবে কোন জায়গায় টাকাটা ইনভেস্ট করলে তার ভবিষ্যৎ সুরক্ষিত হবে সেটাও এখানে ভালোভাবে আলোচনা করব। সবার প্রথম এবং সবচেয়ে সেরা অপশন হলো যেখানে পৃথিবীর প্রায় সব ধরনের লোকই টাকা ইনভেস্ট করতে চায়, সেই জায়গাটা হচ্ছে বিজনেস বা ব্যবসা। আপনারা বিজনেস শুরু করতে পারেন। এখন বিজনেসের ক্ষেত্রে সবার প্রথম যে সমস্যাটা সবারই হয় সেটা হলো সবাই ভাবে যে বিজনেসে তো রিস্ক আছে, রিস্ক আমি নিতে চাই না। এই বিষয়টি নিয়ে আমি আপনাদের ছোট্ট একটা গল্প বলি। গল্পটা বুঝলে বা না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আমেরিকার একটা স্কুলে একজন শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করছিল যে তোমাদেরকে যদি ব্যবসা করতে বলা হয় তাহলে তোমাদের মাথায় সবার প্রথম কোন জিনিসটি আসে। তখন একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বলেছিল, স্যার, রিস্ক। এবং সাথে সাথে অন্য স্টুডেন্টরাও তার সাথে একসুরে বলল, হ্যাঁ স্যার, রিস্ক। সেই টিচার কদিন পরে বিষয়টি নিয়ে একজন বড় ব্যবসায়ীর সাথে কথা বলছিল। উনি সেই ব্যবসায়ীকেও জিজ্ঞাসা করলো, আচ্ছা, ব্যবসায় শুনেছি অনেক রিস্ক থাকে। তখন সেই বিজ্ঞ ব্যবসায়ী বললেন, আপনার কাছে ব্যবসাটা রিস্ক, কিন্তু আমার কাছে ব্যবসা না করাটা রিস্ক। আপনি ব্যবসা করেন না, তাহলে নিশ্চয়ই আপনি চাকরি করবেন বা অন্য কিছু করবেন। এখন ধরুন আপনি চাকরি করছেন, চাকরিটা ব্যবসার চেয়ে বহুগুণ বেশি রিস্ক। আপনি যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়তে পারেন, আপনার চাকরিটা চলে যেতেই পারে। তখন আপনাকে চালাবে কে? এই জিনিসটি পৃথিবীর সবচেয়ে বড় রিস্ক। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে তাহলে আমি ব্যবসা শুরু করে দিই। কিন্তু ব্যবসা তো আর বললেই শুরু করে ফেলবেন এমনটা নয়। একটা ব্যবসা শুরু করার আগে কমপক্ষে 6 থেকে 8 মাস সেই ব্যবসাটা খুঁটিনাটি বিশ্লেষণ করা উচিত। মানে ধরুন আপনি একটা জামা কাপড়ের শোরুম দেবেন, বা ধরুন আপনি একটা ফাস্টফুডের দোকান দেবেন। আমি ধরে নিলাম যে আপনি জামা কাপড়ের শোরুম দেবেন। এখন জামা কাপড়ের শোরুম তো আপনি দিলেন, আশেপাশে অনেকেই সেরকম শোরুম দিয়েছে। আপনি সেগুলো দেখবেন, দেখে নিজে নিজে কোনো আইডিয়া করছেন না, ভাবছেন যে সবারই তো বেশ ভালোই চলছে, আমিও একটা দিয়ে দিই। দেখুন, এভাবে করে ভেবে ব্যবসা হয় না। এটাই তো রিস্ক যে আপনি ব্যবসাটা বোঝেন না। দেখুন, একটা ব্যবসা শুরু করার আগে যে জিনিসটা দরকার সেটা হলো ব্যবসা সম্পর্কে আপনার ধারণা বা নলেজ। আগেই বললাম যে আপনার মিনিমাম 6 থেকে 8 মাস সেই ব্যবসাটাকে নিয়ে পড়াশোনা করা দরকার। ব্যবসার প্রোডাক্টগুলো সম্পর্কে জানা দরকার। ভালো কাপড় কি, কয় ধরনের কাপড় হয়, কোন ধরনের কাপড় আপনার এলাকায়, মানে আপনি যেখানে বিজনেসটি করতে যাচ্ছেন সেখানে কোন ধরনের কাপড় বিক্রি হয়, কোন ধরনের কাপড় বিক্রি হয় না, কোন ধরনের কাপড় বেশি বেশি করে বিক্রি করলে আপনার সুনাম বাড়বে, কোন কাপড় কমে দিলে আপনার এলাকার সবচেয়ে বেশি কাস্টমার আপনার কাছ থেকে কিনবে। মানে অ্যানালিসিস বা খুঁটিনাটি বিশ্লেষণ করা। পাশাপাশি দোকানটা কেমনভাবে সাজালে আপনার কাঙ্ক্ষিত কাস্টমাররা সেই সাজগোজ দেখে আপনার পছন্দের উপর ভরসা করে আপনার দোকানে ঢুকবে, এগুলো বুঝতে হবে। পাশাপাশি দোকানের কর্মচারী বা আপনি নিজেও যদি দোকানে থাকেন তাহলে সেই দোকানে কি ধরনের আচরণ করলে, মানে কি ধরনের সেলিং বিহেভ করলে আপনি প্রোডাক্টগুলো ভালোভাবে সেল করতে পারবেন, আপনার সুনাম বাড়বে, এই ধারণাগুলো শিখতে হবে। এবার আপনি যদি এই সব কিছু শেখেন তারপর কিন্তু আপনার অঙ্কের মতো করে মিলিয়ে ব্যবসায় নামা হলো। আপনি সকল কিছু বিশ্লেষণ করে বুঝে তবেই ব্যবসায় নামলেন। কিন্তু 80% বা 90%-এর বেশি মানুষ দেখবেন ব্যবসা করার আগে অন্যকে দেখে ব্যবসা শুরু করে। এখন আপনি বলুন, আমি যেই বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো না জেনে, এছাড়াও আরও অনেক জিনিস আছে যেগুলো আপনার এলাকার উপর নির্ভর করে। ফলে আমি তো ওই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি না, তাই ডিটেলসে বললাম না। এই বিষয়গুলো না জেনে আপনি যদি ব্যবসায় নামেন তাহলে এক তো আপনি রিস্কে রয়েছেন, আর দেখবেন এই জিনিসগুলো না জেনেই সবাই ব্যবসা শুরু করে। আর এর ফলাফল কি হয় সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। সেই জন্য সবাই বলে ব্যবসা রিস্কি। সুতরাং এই পয়েন্টটাতে আমি আপনাদের এটাই বোঝাতে চাইলাম যে আপনি সঠিক বিবেচনা ছাড়া যদি ব্যবসা করেন তাহলে আপনি রিস্ক নিয়েছেন। আর যদি সব দিক যাচাই করে বিবেচনা করে ব্যবসায় নামেন তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আপনি যেই জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন সেটি হচ্ছে রিয়েল এস্টেট, মানে জমি কেনা। আমরা বেশিরভাগ মানুষ কি করি জানেন? নিজের প্রয়োজন হলে তবেই জমি কিনি। মানে আমার একটা ল্যান্ড দরকার, আমি খুঁজছি, পেয়ে গেলে কিনে ফেললাম, এটাই আমরা করি। আবার আমার একটা ফ্ল্যাট দরকার, আমি একটা ফ্ল্যাট খুঁজছি, আশেপাশে মন মতো একটা ফ্ল্যাট পেয়ে গেলে দামে মিললে আমি কিনে ফেলবো, ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। কিন্তু এটার বাইরেও একটা কারণ রয়েছে, আর সেই চিন্তাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ধরুন আপনার কাছে 2 লাখ বা 5 লাখ বা 10 লাখ টাকা রয়েছে।
এখন আপনার শহরের বাইরের দিকে অনেক ভালো একটা জায়গা বিক্রি হবে, আপনার বাড়ি থেকে সেটা একটু দূরে, আপনি সেটাতে অনেক বেশি আগ্রহী না, কিন্তু আপনি যদি টাকা বাড়াতে চান তাহলে আপনি বুদ্ধি করে সেই জায়গাটা যদি মন মতো দামে পান, একটু যাচাই করে সরাসরি কিনে ফেলুন। এটার কারণ হচ্ছে আপনি একটু হিসাব করে দেখুন, আজকে থেকে 10, 15 বা 20 বছর আগে আপনার আশেপাশের এলাকায় যে পরিমাণ মানুষ ছিল, এখন কি সেই পরিমাণ মানুষ রয়েছে? দেখবেন সংখ্যাটা বেড়েছে। তাই বুঝতেই পারছেন যে আমাদের দেশগুলোতে মানুষ দিনে দিনে প্রচুর বাড়বে, কিন্তু জমির পরিমাণ এক ফোঁটাও বাড়বে না, বাড়বে জমির চাহিদা আর দাম। তাই জমিটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট সেটা কল্পনা করুন। এবার এই জায়গায় যদি টাকা ইনভেস্ট করেন, আপনার 1 টাকাও লসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া এখানে আরও কিছু সুবিধা আছে। অনেকেই বিদেশে থাকেন, অনেকেই চাকরি করেন সিটিতে, সারা বছর প্রচুর ব্যস্ত থাকেন। এখন আপনার পক্ষে তো আপনি টাকা ইনভেস্ট করছেন, সেই জায়গাটা দেখে শুনে রাখা সম্ভব নয়, আপনার কাছে সেই টাইমও নেই। সেক্ষেত্রে জমি হতে পারে আপনার জন্য সবচেয়ে সুন্দর অপশন। কারণ একবার যদি আপনি ভালো করে কাগজপত্র দেখে বুঝে জমি কিনে ফেলেন, ব্যাস সেখানেই তো আর আপনার যেতে হচ্ছে না। আবার অনেকেই আপনারা বিদেশে থাকেন, আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের একটা অপশন দেন যাতে আমাদের টাকাগুলো কোনো জায়গায় রাখতে পারি। আপনাদের জন্য সবচেয়ে সেরা অপশন হচ্ছে জমি কেনা। জমি, দোকান, ফ্ল্যাট, যে যেখানে যা পারেন দরদাম করে সব কাগজপত্র ঠিকঠাক বিচার বিবেচনা করে কিনে রাখুন। এখন যদি আপনারা প্রপার্টি কিনে ফেলেন, আপনি হয়তোবা এখন বিদেশে রয়েছেন বা কোথাও চাকরি করেন, 10-15 বছর পর আপনি এইটার রেজাল্ট খুব ভালোভাবে পাবেন। এরপর যেই জায়গাটিতে আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন সেটি হচ্ছে গোল্ড। গোল্ড এমন একটা জিনিস যার দাম কোনোদিনই কমে না। সারা পৃথিবীতে যখন দেখবেন অর্থনৈতিক মন্দা পড়ে গিয়েছে, বা কিছুদিন আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা যখন শুরু হয়েছিল, তখন দেখবেন পুরো পৃথিবীর বিজনেসটা নষ্ট হয়ে গিয়েছিল। বা করোনার সময়টা খেয়াল করলে দেখবেন যে পুরো পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল, সকল ধরনের বিজনেস বন্ধ। সেই সময়ে গোল্ডের দাম হুড় করে বাড়ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে শেষ 4-5টা বছরে গোল্ডের দাম কতটা বেড়েছে। গোল্ডে আরো কিছু সুবিধা রয়েছে। গোল্ড একমাত্র এমন একটা জিনিস যেটাকে আপনি চাইলে 1 ঘন্টার ব্যবধানে বিক্রি করে দিতে পারেন। মানে আপনি এখন গোল্ড কিনলেন, 1 ঘন্টার মধ্যে আপনি হয়তোবা দরদাম করে বিক্রি করে দিতে পারবেন, যেটা সরাসরি টাকায় কনভার্ট করতে পারবেন। দেখুন, যে যাই বলেন, আপনি কোনো প্রোডাক্টের কথা বলেন, বা আপনার কাছে কোনো জমি রয়েছে, বা আপনি আপনার বাড়ি বিক্রি করবেন, আপনি আপনার কম্পিউটার বিক্রি করবেন, দুনিয়া যাই বিক্রি করেন সবকিছুর জন্যই না সময় লাগে। এখন অনেকেই বিদেশে থাকেন, তারা খুব সেফ একটা ইনভেস্টমেন্ট করতে চান, তাদের জন্য গোল্ড একটা ভালো অপশন হতে পারে। কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে থাকেন সেটা হলো তারা তাদের ফ্যামিলি যারা দেশে থাকেন, বিদেশ থেকে তাদেরকে টাকা পাঠান কিছু জমাবার আশায়, কিন্তু সেই টাকাগুলো দিনে দিনে খরচ হতে থাকে। কিন্তু সেটিকে যদি গোল্ডে কনভার্ট করা হয়, তাহলে আপনি বাড়ির লোকের সাহায্য ছাড়াই সেভিংস করতে পারবেন। প্রয়োজনে সেটা 1 ঘন্টায় বিক্রি করে বাড়ির জরুরি প্রয়োজনে টাকার ব্যবস্থাও করতে পারবেন। গোল্ড কিন্তু মানুষ বিক্রি করে সংসার চালায় বা ফুর্তি করে এরকমটা না। সুতরাং এইখানেও আপনার একটা লাভ হতে পারে। আপনি যদি গোল্ড কিনে রাখেন, তাহলে হয়তোবা সেই টাকাগুলো শেষ হয়ে যাবে না। এখন তো গোল্ডের বন্ডও পাওয়া যায়, যা অনেক সেফ। আবার গোল্ডের দামের সমান পার্সেন্টেজে সেটা বাড়ে, মানে গোল্ডের দাম 10% বাড়লে বন্ডের দামও 10% বাড়ে। চুরি হবার ভয় নেই। তাই জমির পরে গোল্ড হচ্ছে সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট, যা আপনারা চাইলে করতে পারেন। এরপরে ইনভেস্টের জায়গা হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট অনেক ভালো একটা জায়গা টাকা ইনভেস্ট করার জন্য, কিন্তু স্টক মার্কেট বিষয়টা বেশিরভাগ মানুষের কাছে অনেক ঝামেলার মনে হয়। তাই মানুষ আসলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারে না, বোঝেও না, ভয়ও পায়। সেজন্য এই জায়গাটাতে একটা বড় সুযোগ রয়েছে যেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। এখন স্টক মার্কেটটাও মোটামুটি একটু ব্রেন খাটানোর জায়গা, যেখানে আপনাকে সবসময় ব্রেনটা খাটিয়ে কাজ করতে হবে। এবার স্টক মার্কেট তো আপনি বোঝেন না, স্টক মার্কেটের বিষয়টি আগে আপনাকে খুব সূক্ষ্মভাবে শিখতে হবে। শেখার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, বাংলা, হিন্দি এবং ইংলিশে। আপনারা সহজেই বিষয়গুলো থেকে স্টক মার্কেটের বেসিকগুলো শিখে নিতে পারেন। এরপর আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রোকারেজ হাউসে যেতে হবে। আপনার এরিয়ার আশেপাশে যে ব্রোকারেজ হাউসটি রয়েছে, আপনার সেখানে নিয়মিত যেতে হবে। আপনি সেখানে যাবেন বিষয়গুলো শেখার জন্য। সেখানে নিয়মিত যদি আপনি 6 মাস বা 1 বছর যান এবং সকল জিনিসগুলো যদি আপনি অবজার্ভ করতে থাকেন, তাহলে আপনি অনেক অদ্ভুত রকম জিনিস শিখতে পারবেন। দেখুন, আপনি যদি একটা শেয়ার কেনার জন্য বা বেচার জন্য সেখানে যান, তখন আপনার মাথায় থাকে যে আপনার শেয়ারটা নিয়ে, অন্য কোনো জিনিস শেখার আগ্রহটা আপনার মাথায় খুব একটা থাকে না। এটা হিউম্যান রুলস। মানুষ যেই কাজ করে সেটাই সে চিন্তা করতে থাকে। কিন্তু আপনি যখন কেনা বেচার উদ্দেশ্যে যাবেনই না, আপনি যখন যাবেন মানুষ কি করছে, কে কি করছে, কে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, কারটা লস হলো, কেন হলো, কার লাভ হলো, কেন হলো, সেগুলো শোনার জন্য, তখন আপনার ব্রেন কাজই করবে অন্যভাবে। আর এটাই হচ্ছে স্টক মার্কেট শেখার সবচেয়ে ভালো জায়গা।
এবং সেখানেই আপনি সেই তুখোর মানুষগুলোকে খুঁজে পাবেন যারা স্টক মার্কেট সম্বন্ধে ভালো জানে। এখন আমরা স্টক মার্কেট নিয়ে কি করি, আমাদের পরিচিত ভাই ব্রাদার বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ স্টক কিনে সে লাভ করলো নাকি লস করলো সেটা আমরা শুনি। এবার ধরুন আমার কাছে কিছু টাকা রয়েছে, আমি সেই বন্ধুকে বললাম, বন্ধু তুই আমাকে কিছু স্টক কিনে দে, আমি কিছু টাকা ইনভেস্ট করি, যদি কিছু লাভ হয় সেই আশায়। এই হচ্ছে আমাদের স্টক মার্কেটের মানসিকতা। এই মানসিকতা দিয়ে কি আপনি স্টক মার্কেটে লাভ করতে পারবেন? মানে আপনি যেটা করলেন সেটা হলো আপনার কাছে কিছু টাকা রয়েছে, একটা জায়গায় রেখে দিতে হবে, তাই আপনি রাখলেন। তার থেকে টাকাটা আপনি মিউচুয়াল ফান্ডে রাখতে পারতেন। মাত্র 1000 টাকায় মিউচুয়াল ফান্ড কেনা যায়। এছাড়া যে কোনো ধরনের মিউচুয়াল ফান্ড আপনি 5000 টাকা থাকলেই কিনতে পারবেন। স্টক মার্কেট নিয়ে আরও একটা কথা বলি। ওয়ারেন বাফেট বা পৃথিবীর যত বড় বড় স্টক মার্কেট ইনভেস্ট করার লিডার রয়েছেন তারা সবাই একটা কাজ করতেন। কোনো ভালো স্টকের প্রাইস যেই হঠাৎ করে অনেক পরিমাণ কমে যেত, ওই কমার সময় তারা স্টকগুলো কিনে রাখতেন। কারণ তারা জানেন যে এই যে কমে গিয়েছে এরপরে আর হয়তোবা বেশি কমার জায়গা নেই, এটা হয়তোবা উঠবে, আজ উঠুক বা 6 মাস পর উঠুক, এটা উঠবেই। তাই এই টেকনিকটা তারা ফলো করতো। এই টেকনিকটা আপনাকেও শিখতে হবে। একবার শিখতে পারলে আপনি রাজা। যাই হোক, শেয়ার বাজার অনেক গেম চেঞ্জিং একটা জায়গা, এটা যারা বোঝে তারা প্রচুর পরিমাণ টাকা কামায়। এখন বাকি রইল 10,000 থেকে 20,000 টাকায় কি করা যায় বা কিভাবে শুরু করা যায় এই বিষয়টিতে যাওয়ার। একটু আগেই তো মিউচুয়াল ফান্ডের কথাটা বললাম। একটা অনুরোধ যে আপনি কি কাজ করেন সেটা একটু কমেন্টে জানাবেন। আপনি বিজনেস করেন, চাকরি করেন, বিদেশে থাকেন, যাই করেন কমেন্টে প্লিজ জানাবেন। সবার শেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো উপকারে চলে আসতে পারে। আজ এ পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।